ফারজানা বেগম সকাল সকাল অফিসে চলে গিয়েছে, যার জন্য ফরিস্তা রেডি হয়ে বাসায় তালা মেরে বেরিয়ে পড়ল। মাথা নিচে আসতেই চোখে পড়ল ফরিস্তার। আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে, সাথে গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে। ফরিস্তা এবার সত্যিই ভাবনায় পড়ে গেল। ছাতা আনতে কি আবারও বাসায় যাবে, নাকি এই অবস্থাতেই চলে যাবে? কিছুটা দ্বিধাদ্বন্দ্ব ভুগে তারপর ইচ্ছে হলো না আবার উপরে যেয়ে ছাতাটা আনতে। তাই একটা রিক্সা ডেকে রিক্সায় উঠে পড়ল ফরিস্তা। রিক্সায় উঠতেই চলতে লাগলো রিক্সাটা আপন গতিতে। রিক্সা যখন প্রায় ভার্সিটির কাছে চলে এসেছে, তখনই কতগুলো ছেলেপেলেকে মিলে একজন বৃদ্ধাকে মারতে দেখলো। রিক্সাওয়ালে এই ছেলেপেলেদের অতিক্রম করে দ্রুত চলে যেতে নিবে, তার আগেই ফরিস্তা জরুরি তলব দিয়ে বলে উঠল রিক্সাওয়ালাকে, মামা দাঁড়ান। রিক্সাওয়ালা রিক্সা থামাতেই ফরিস্তা রিক্সা থেকে নেমে ওই ছেলেপেলেদের দিকে এগিয়ে গেল। একটা বৃদ্ধকে এভাবে মারতে দেখে ফরিস্তা আশপাশে চোখ বুলিয়ে দেখতে পেল আশপাশ দিয়ে যেসব লোকেরা যাচ্ছে তারা চুপচাপই চলে যাচ্ছে, কেউ বাঁচাতে আসছে না এই বৃদ্ধ লোকটাকে। তা দেখেই তো ফরিস্তার চোখ মুখ লাল হয়ে গেল। বিড়বিড় করে বলে উঠল, মানুষ কতটা খারাপ হতে পারে। সবাই এই অন্যায় সহ্য করলেও এই ফরিস্তা এই অন্যায় মুখ বুজে সহ্য করার মেয়েই না। কথাগুলোকে বিড়বিড় করে বলে ফরিস্তা বলে উঠল, কি পেয়েছে কি এখানকার জেনারেশনের ছেলেপেলেরা? হাতে একটু ক্ষমতা আর দাপট থাকলেই যা খুশি তাই করতে পারবে। এদের সবাই ভয় পেলেও এই ফরিস্তা ভয় পায় না। ফরিস্তা আর কোনো দিকে না তাকিয়ে চোখ মুখ শক্ত করে সোজা ওই ছেলেগুলোর ভিতরে, যেই ছেলেটা বৃদ্ধর কলার টেনে সাজাচ্ছিল, সেই ছেলেটাকে আকস্মিক গায়ে জোর দিয়ে চর বসিয়ে দিল গালে। হঠাৎ কোনো মেয়ের হাতে চর খেয়ে সবাই ভ্যাবাচাকা খেয়ে গেল। সবাই একসাথে ফরিস্তার দিকে ফ্যাল করে তাকিয়ে রইল। কি হয়েছে ঠিক বুঝে উঠতে কয়েক মুহূর্ত সময় লাগলো সবার। পরক্ষণে বুঝে উঠতে পেরেই যেই ছেলেটার গালে থাপ্পড় মেরেছে, সাব্বির আগুন চোখে ফরিস্তার দিকে তাকিয়ে নোংরা ভাষায় গালি দিয়ে রাগে ফুঁসে উঠে বলে উঠতে লাগলো, কত বড় সা! আর কথাটা বলতে পারলো না। ছেলেটা পুরো কথা বলা শেষ হওয়ার আগেই ফরিস্তা আবার সেই ছেলেটার গালে বেশ থাপ্পড় জোরে বসিয়ে দিয়ে চোখ মুখ শক্ত করে বলে উঠল, এই ছেলে, এই লজ্জা করে না রাস্তাঘাটে গুন্ডামি করতে? হাতে একটু পাওয়ার আছে দেখে যা খুশি তাই করবে? এই তোমাদের ঘরে কি বাপ ভাই নেই? বাপের বয়সী একজন লোককে মারতে লজ্জা করলো না? কি পেয়েছিস কি তোরা? ফের ফরিস্তার হাতে চর খেয়ে সাব্বির সহ বাকি সবার চোখগুলো বড় বড় হয়ে গেল। যেখানে এলাকার কেউ ওদের হাতে চোখ তুলে কথা বলতে গেলেও দুবার ভাবে, সেখানে এই মেয়ে পরপর দুটো থাপ্পড় মেরেছে। ভাবা যায়? পরক্ষণে নিজেদের সামলে আরেকটা ছেলে খেপে বলে উঠল, এই মেয়ে, একদম আমাদের জ্ঞান দিতে আসবে না। ভালোই ভালো বলছি, এখনো সময় আছে, এখান থেকে কেটে পড়। তা না হলে প্রত্যুত্তরের ছেলেটিকে থামিয়ে দিয়ে ফরিস্তা ঝাঁঝালো স্বরে বলে উঠল, আর তা না হলে কি করবি? তখনই ছেলেটার মুখের কথা কেড়ে নিয়ে ছেলেটার দিকে দু কদম এগিয়ে গিয়ে ঝাঁঝালো গলায় বলে উঠল ফরিস্তা। হঠাৎ ফরিস্তাকে এমনভাবে এগোতে দেখে দু কদম পিছিয়ে গেল ছেলেটা। সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটা যে আস্ত একটা জল্লাদ, তা এতক্ষণে বুঝতে কারো বাকি রইল না। ফরিস্তা এমন রণচণ্ডী রূপ দেখে ছেলেগুলো ঢগিল, তোর এই হুমকিতে ভয় পাই আমি, একেবারে সবকটা হাত পা ভেঙে এখানেই ফেলে রেখে যাব। ফরিস্তা কথাটা বলেই সাব্বিরকে ধাক্কা মেরে দূরে ঠেলে দিল। ফরিস্তা ধাক্কায় পড়তে পড়তে নিজেকে সামনে নিল ছেলেটা। অবাক নয়নে সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে অবলোকন করলো। মুখ থেকে অস্পষ্ট স্বরে বেরিয়ে আসলো সাথে সাথে, আরে কে এই জল্লাদ মেয়ে? অবস্থা বেগতিক দেখে ছেলেগুলোর মধ্যে একজন পিছিয়ে যেয়ে কাউকে ফোন লাগালো। আর ইতিমধ্যেই তাদের খেয়াল আসলো, ওরা যাকে মারছিল সে ফাঁক বুঝে পালিয়েছে। লোকটা আচ্চারা হওয়াতে ভয়ে ঢোক গেল ছেলেগুলো। ফোন করতে লাগলো কাউকে। দুবার কল করার পর তৃতীয়বার কল রিসিভ করতেই সংক্ষেপে সবকিছু খুলে বলতে লাগলো। ফোনের ওপাশে থাকা ব্যক্তিটি তখন কর্কশ গলায় হুকুম ছুড়ল, ওটাকে ধরে বেঁধে ক্লাবে নিয়ে যা, আমি আসছি। এই বলে খট করে ফোনটা কেটে দিল তাজ। বিদ্যা ভেসে এই লোক তাজকে ফলো করছিল বেশ কয়েকদিন ধরে। বিষয়টা জানতে পেরে তাজের রক্ত টকবগিয়ে উঠল। বিষয়টা জানতে পেরে ওর সাঙ্গপাঙ্গদের হুঙ্কার ছেড়ে হুকুম দেয় 1 ঘন্টার ভিতরে ওই লোককে খুঁজে মুখ থেকে সব কথা বের করতে। তাজের হুকুম পেয়ে ছেলেপেলেরা বেরিয়ে গেল ওই লোককে ধরে কথা বের করার জন্য। আর কিছুক্ষণের ভিতরে ধরেও ফেলে। মুখ থেকে কথা বের করছিল না, তাই উত্তম কেলানি দিচ্ছিল ছেলেগুলো। আর তখনই একটা মেয়ে এসে ওদের কাছে ব্যাঘাত ঘটিয়েছে। এমনকি ওই মেয়েটার জন্য ওই লোকটাও হাতছাড়া হয়ে গিয়েছে। এসব শুনে তাজের খেপাটে মেজাজ আরো খেপে গেল। তাজ ফোন কাটতে আরফি চোখ বড় বড় করে বলে উঠল,
দোস্ত, এটা কি আসলে মেয়ে নাকি জিন ভূত ছিল? এতদিন শুনে এসেছি জিন বলতে কিছু আছে একটা, আর এখন তো স্বচোখে দেখবো। আমি শিওর ওটা জিন। কোনো মেয়ের অন্তত এই কলিজা এখনো হয়নি যে তাজ চৌধুরী লোকেদের গায়ে হাত তুলবে। তাজের মেজাজ এমনি টুঙ্গে ছিল, তার উপরে আরপি এরকম আজাইরা কথা শুনে তাজ দাঁতে দাঁত চেপে বলে উঠল, তোর মুখ দিয়ে যদি আর একটা আজাইরা কথা বের হয় তাহলে এমন জায়গায় মারবো দ্বিতীয়বার শব্দ করার উচ্চারণ তুই খুঁজে পাবি না। তাজে এরকম হুমকিতে আরবি ঠোঁটের উপরে হাত দিয়ে শুধালো, এই যে চুপ, আর একটাও কথা বলবো না। কথাটা আরফি তাজকে বলেই মনে মনে বিড়বিড়ালো, শালা সারাক্ষণ হুমকি দেওয়া ছাড়া আর কোনো কাজ নেই। ভালো কথা বললেও ওর মেজাজ তুঙ্গে ওঠে থাকে। তোর কপালে যেন ওই জিন ভূতনি মেয়ে জোটে তোকে সোজা করার জন্য। তখনই তাজ জোরে বলে ওঠে, কিরে উঠবি নাকি নাকি রেখে চলে যাব? তাজের কথায় ভাবনার ছেদ ঘটল আরপির। ভাবনা থেকে বের হয়ে কথার মানে বুঝতে না পেরে বলে উঠল, আমরা কোথায় যাব? আরপির এমন অবুঝ প্রশ্নয় তাজ বিরক্ত নিয়ে খ্যাক করে বলে উঠল, ওই জিন ভূতের সাথে তোর বিয়ে করাতে যাব। তাজের কথায় চট করে দু কদম পিছিয়ে গেল আরপি আর বলে উঠল, কি কি সব বলছিস তুই? অসম্ভব। আরপির এরকম কাজে তাজের বিরক্ত এবার আকাশ ছুঁয়ে গেল। আর কোনো কথা না বলে বাইক স্টার্ট দিতে যাবে, আর তখনই আরপি দৌড়ে এসে বাইকের পিছে উঠে বসলো। বলে উঠল তাজকে, শালা পাঠান একটা, আমাকে এই জায়গায় একা রেখে যাচ্ছিস? যেই কাজের জন্য এখানে এসেছি তার তো কিছুই হলো না। প্রতিউত্তরে তাজ কিছুই বলল না, নীরবে শাসা করে বাইক নিয়ে ফিরে যাচ্ছে আবার আগের গন্তব্যে। একটা জরুরি কাজে তাজ আর আরফি ঢাকা ছেড়ে কিছুটা দূরে এক জায়গায় এসেছে। এখানে এসে পৌঁছানো মাত্রই ছেলেমেয়ের থেকে ওই কথাগুলো শুনে আবার ব্যাক করলো। যেহেতু তারা ঢাকা ছেড়ে কিছুটা দূরে চলে এসেছিল, তাই আবার ঢাকা গন্তব্যে পৌঁছাতে 3 ঘন্টা লেগে গেল তাদের। 3 ঘন্টা পর ক্লাবে পৌঁছাতেই তাজের সামনে হুমড়ি খেয়ে পড়লো ছেলেপেলেগুলো। তাজ সবার দিকে তাকিয়ে দাঁত কটমট করে বলে উঠল, তোরা কি ঘাস খেয়ে বড় হয়েছিস সব কয়টায়, যে একটা মেয়ের সাথে পারিস না, উল্টো সেই মেয়ের হাতে মার খেয়ে এসেছিস? এদিকে তাজের কথায় সাবির ঠোঁট উল্টে বলে উঠল, ভাই, এর আগে কখনো মেয়ে কেসে জড়ায়নি। আপনিই তো কড়া করে হুকুম দিয়েছিলেন কোনো মেয়ের গায়ে হাত না তুলতে, তাই বুঝে উঠতে পারছি না কি করব। সাব্বিরের কথায় কোনো প্রতিউত্তর না করে তাজ আবার প্রশ্ন ছুড়ল সাব্বিরকে, তা এখন ওই মেয়েটা কোথায়? সাব্বির তখন ঠোঁট উল্টে বলে উঠল, ভাই আপাতত আপনার কেবিনে আছে। এই প্রথম মেয়েলি কেস নিয়ে বিপাকে পড়ে গিয়েছিলাম, তাই বুঝে উঠতে পারছিলাম না কোথায় রাখবো, সেই জন্যই আপনার কেবিনে রেখে এসেছি। সাব্বিরের কথা শুনে তাজ প্রচন্ড রেগে গেল। রেগে বলে উঠল, হোয়াট? তাজকে রাগতে দেখে সাব্বির তড়িঘড়ি করে বলে উঠল, ভাই, কোনো প্রবলেম হবে না, ওই মেয়ে এখন জ্ঞান নেই। সাব্বিরের কথায় তার চোখ মুখ কুঁচকে ব্যাগ কোলে দল বলে কেবিনের দিকে হাঁটা দিল। পিছু পিছু আরপিও গেল। তাজরা যেতে সাব্বির গালে হাত দিয়ে ঠোঁট উল্টে অসহায় সুরে বলে উঠল, পরপর 3টা থাপ্পড়ও খেলাম, সাথে ভাইয়ের ঝাড়িওগুলো আমি একাই খেলাম। এদিকে তাজ ওর কেবিনের কাছে এসে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করতেই চমকে উঠল। এমন কিছু দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না ছেলেটা। এদিকে তাজের মতো আরপিও চমকে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছে না। বার কয়েক হাত দিয়ে চোখ কচলানো শেষ হয়ে গিয়েছে, কিন্তু চোখে সে ভুল দেখছে না। দুপুরে তপ্ত রোদ আছে পড়ছে ফরিস্তার কোমল মুখশ্রীতে। রোদের রশ্মিগুলো ফর্সা কোমল মুখশ্রীতে পড়তেই যেন আরো রাঙিয়ে তুলছে মুখশ্রীটা। পাতলা গোলাপি ঠোঁট আর কপালে এক পাশে ওয়ান টাইম ব্যান্ডেজ। কেন যেন মনে হচ্ছে ব্যান্ডেজটা খুব করে মানিয়েছে ওই মসৃণ কপালে। তাজ ফরিস্তাকে খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করতে করতে চোখের সামনে ভেসে উঠল প্রথম দিনের দেখাটা। সেই ভীতু মেয়েটাকে, যে ওর দেওয়া আঘাতের ব্যথায় আর ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করেছিল। বৃষ্টির কণাগুলো মুক্তোর মতো ফুটে উঠেছিল স্নিগ্ধ মুখশ্রীতে। মেয়েটার ভরের তোড়ে তীর তীর করে কাঁপছিল ওই পাতলা গরনে গোলাপি ঠোঁটজোড়া। সেদিনের মতো তাজ আজও ফরিস্তাকে নিষ্পলকভাবে পর্যবেক্ষণ করে যাচ্ছে। মেয়েটার মাঝে সেদিন আর আজকের ভিতরে খুব একটা পার্থক্য খুঁজে পেল না সে। সেদিনের মতো আজও শুভ্র ড্রেস পরা, তার উপরে অ্যাপ্রন। সেদিন ভয়ে গুটিসুটি হয়েছিল, আর আজ নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। এতটুকুই পার্থক্য খুঁজে পেল তাজ। এই ভীতু মেয়েটা নাকি সাব্বিরকে আবার 3টা থাপ্পড় মেরেছে। এটা কি আদৌ বিশ্বাস করার মতো কথা? মেয়েটাকে দেখে মনে হয় না
একটা মশাও মারার ক্ষমতা আছে। যে কেউ এই মেয়েটাকে দেখলে এক নিমিষেই বলে উঠবে এই মেয়ে শিমুল তোলার চেয়েও কোমল। তাহলে এই কোমল হৃদয়িনী কিভাবে এতটা সাহসী হতে পারে তাজের মাথায় আসলো না। তার যখন ভাবনায় মতো তখনই তার চোখে আটকা পড়ল চেয়ারের সাথে বেঁধে রাখা এই হাত জোড়ার দিকে। দড়ির প্রতিটা ভাঁজের পাশে লালচে বর্ণ ধারণ করে আছে, মনে হচ্ছে এখনই ফেটে গিয়ে বেরিয়ে আসবে রক্তকণা। তাজ এবার দ্বিধাদ্বন্দ্ব পড়ে গেল, হাতের বাঁধনটা কি খুলে দেবে নাকি এভাবেই রাখবে সে। আবার পরক্ষণেই তাজ ভাবলো কেন খুলে দেবে সে। কথাটা মনে মনে ভাবলেও ওই লালচে হাতের দিকে চোখ যেতে কেন যেন আর মন চাচ্ছে না ওই কোমল হাত জোড়া এভাবে কষ্ট পাক। তার চোখ তুলে পুরো রুমে একবার চোখ বুলিয়ে চোখে পড়লো দরজার সামনে চোখ গোল গোল করে তাকিয়ে আছে আরফি। আরফিকে এভাবে মেয়েটার দিকে তাকিয়ে থাকতে দেখে মনে মনে কিছুটা হাসি পেল তাজের, কারণ আরফির মতো ও প্রথমে চমকে গিয়েছিল কিন্তু পরক্ষণে কাউকে বুঝতে না দিয়ে নিজেকে সামলে নিয়েছে। তাজ বলে উঠল হাতের বাঁধনটা খুলে দে। হঠাৎ তাজের কথায় হুঁশ আসলো যেন আরফির। হুড় আসতেই আরফি অস্পষ্ট স্বরে বলে উঠল তাজ দোস্ত, এটা সেই ভীতু মেয়েটা না? এই মেয়েকে দেখে তো মনে হয় না একটা মশাও মারতে পারবে, সেখানে সাব্বিরকে তিনটে থাপ্পড় মারবে তো দূরের কথা। সাব্বির মনে হয় ভুল করে এই ভীতু মেয়েটাকে তুলে এনেছে। এবার তাজ বেশ বিরক্তই হলো। এই ছেলেকে এক কথা বলেছে আর এই ছেলে আরেক রচনা করা শুরু করে দিয়েছে। চোখ মুখ কুঁচকে ফেলল এবার তাজ। একে ফের কিছু বলে আবার এক গাদা রচনা শুনতে অনিচ্ছুক তাজ। তাই আরফিকে আর কিছু না বলে ফরিস্তার সামনে হাঁটু গেড়ে বসে নিজেই দড়ি খুলে মুক্ত করে দিল কোমল হাত জোড়া। দড়িটা খুলতেই চোখের সামনে জল জল করে উঠল দুই হাতে তিনটি করে 6টি লালচে দাগ। ফর্সা হাতে লালচে দাগগুলো যেন একটু বেশি ফুটে উঠেছে। তাজ এবার কয়েক মুহূর্ত ওই লালচে দাগ অবলোকন করে আরফির উদ্দেশ্যে বলে উঠল আরফি পানি দে। এতক্ষণ আরফি তাজের কাজগুলো চোখ গোল গোল করে দেখছিল। আরফির যেন একটু হলেই চোখগুলো কোটর থেকে বেরিয়ে পড়বে। যে ছেলে কিনা কোনো মেয়েকে স্পর্শ করবে তো দূরের কথা, কখনো ফিরেও তাকায় না, আর সেই ছেলে আজকে একটা মেয়ের হাতের বাঁধন খুলে দিচ্ছে। বিষয়টা ঠিক হজম করতে পারল না আরফি। আরফি যখন বিস্ময়ে হতবাক হয়ে তাজকে অবলোকন করছিল ঠিক তখনই তাজের কথায় সম্মতি ফিরে পেয়ে আরফি তুতলিয়ে বলে উঠল হ্যাঁ হ্যাঁ কি। আরফি এমন কথায় তাজ এবার নিজের রাগ ধরে রাখতে না পেরে ধমকে বলে উঠল আরফিকে আরফি, আমি ওখানে আসলে তোর কি অবস্থা করব আমি নিজেও জানি না। এক কথা দুবার বলা লাগবে কেন? কানে শুনিস না? কানে গোড়ায় থাপ্পড় লাগালে ভালো করে শুনতে পারবি, দেখবি। এদিকে তাজের ধমকে আরফি ঠোঁট উল্টে বলে উঠল একটু ভালো করে বলা যায় না? সব সময় খ্যাক খ্যাক করা আর হুমকি দেওয়া ছাড়া আর তো কিছুই পারস না। প্রতিউত্তরে তার চোখ গরম করে আর ধমক দিয়ে উঠল আরফিকে। আরফি তড়িঘড়ি করে পানির বোতলটা নিয়ে তাজের কাছে এগিয়ে দিল আর বলে উঠল তোর আশা লাগবে না ভাই, আমি আসছি। তাজ আর কোনো কথা না বলে আরপি থেকে পানির বোতলটা নিয়ে কিছুটা পানি হাতে তুলে নিয়ে হালকা করে ছিটাতে লাগলো ফরিস্তার মুখে। এদিকে ফরিস্তা ফারজানা বেগমের থেকে লুকিয়ে লুকিয়ে ছাদে যেয়ে বৃষ্টিতে ভেজছিল। তখনই আচমকা কারোর সাথে ধাক্কা খেয়ে ছাদ থেকে নিচে পড়ে যেতে নিলে কেউ হাত ধরে ফেললো। কে ধরেছে তার মুখ দেখার আগেই সেই লোক বিশ্রী একটা হাসি দিয়ে আস্তে আস্তে হাতটা ছেড়ে দিতে লাগলো। ফরিস্তা ভয়ে গগনবিদানী চিৎকার দিয়ে আম্মু বলে উঠল। সাথে সাথে ফরিস্তার চোখ জোড়াও খুলে গেল। তার সাথে থরথর করে কেঁপে উঠল পুরো শরীরটা। চোখ খুলতে চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসলো। তাহলে কি সত্যি সত্যি ও পড়ে গিয়ে মরে গিয়েছে? ভাবতেই ভয়ে আবার সেই চিৎকার দিতে নেবে ঠিক তখনই তার কানে ভেসে আসলো কারো চাপা কণ্ঠে ধমকে ওঠা কথা এই মেয়ে, এই চেঁচাচ্ছ কেন? হঠাৎ কারো এমন চাপা কণ্ঠস্বর শুনে চিৎকার দিতে গিয়েও সেটা গিলে ফেললো ফরিস্তা। তখন চোখের সামনে আস্তে আস্তে স্পষ্ট হতে লাগলো একটা মুখশ্রী। মুখশ্রীটা চোখে সামনে ভাসতেই স্পষ্ট হতে লাগলো আর ফরিস্তাও চমকালো আর ভরকালো। আর এক রাত অবাকতা নিয়ে তাকালো ওর সামনে হাঁটু গেড়ে বসে থাকা সেদিনের শেখা সেই দানবীয় শক্তির অধিকারী মানবের দিকে। আজকের এই মানুষের সাথে সেদিনে মাঝ রাস্তায় বসে ওকে আঘাত করা মানুষের সাথে হুবহু মিল রয়েছে। কিন্তু ওই দিন ওর দেখা সেই ডাক্তারের সাথে চেহারায় মিল থাকলেও স্বভাব চালচলনে কোনো মিল নেই। তার মানে সেদিন ও আসলেই জ্বরের ঘরে ভুল দেখেছে। এমন গুন্ডা নিশ্চয়ই ডাক্তার হওয়ার কথা না। হঠাৎ সামনে বসে থাকা মানব উঠে দাঁড়িয়ে চাপা কণ্ঠে সাব্বিরের নাম ডেকে উঠতে ভাবনায় ছেদ ঘটল ফরিস্তার।
হঠাৎ ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসতেই ফরিস্তার বুকের ভিতর ধক করে উঠল। ওকে তো কেউ ছাদ থেকে ফেলে দিয়েছিল, তাহলে ও এখানে আসলো কিভাবে? কথাগুলো ভাবতে ভাবতেই ফরিস্তার আস্তে আস্তে খেয়াল আসলো, ও যখন মাঝ রাস্তায় ছেলেগুলোকে শাসাচ্ছিল তখনই আচমকা একটা ছেলে এসে ওর সামনে কিছু একটা স্প্রে করলে, যার ফলে সাথে সাথে ও মাথা ঘুরে পড়ে যায়। তারপর আর তার কিছুই মনে নেই। তার মানে এতক্ষণ সে স্বপ্ন দেখছিল। ভাবতেই স্বস্তির নিঃশ্বাস ফেলতে নিবে, কিন্তু নিঃশ্বাসটা ফেলার আগেই আটকে উঠে তড়িঘড়ি করে নিচের দিকে তাকালো সে। তারপর নিজেকে ভালো করে পর্যবেক্ষণ করে যেন জীবনটা ফিরে পেল সে। সব ঠিকঠাক আছে। তার মানে ছেলেগুলো ওর সাথে কিছু করেনি। কথাটা ভাবতেই ফরিস্তা স্বস্তির নিঃশ্বাস ফেলল। তাদের ডাকে ইতিমধ্যে হুমড়ি খেয়ে রুমে প্রবেশ করলো সাব্বির, সাথে আরো বাকি ছেলেপেলেগুলো। রুমে প্রবেশ করতে তার তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন ছুড়ল, এই কি সেই মেয়ে? সাব্বির তখন দাঁত কটমট করে ফরিস্তার দিকে তাকিয়ে উপর নিজ মাথা নাড়িয়ে বলে উঠল, হ্যাঁ ভাই, এটাই সেই মেয়ে। এদিকে সাব্বিরের কথায় আরপি অবাক হয়ে বলে উঠল, তুই শিওর তো এই মেয়ে, নাকি ভুল করে অন্য কাউকে তুলে এনেছিস?